বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কৌণিক অধ্যায়ের উপবৃত্ত নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপবৃত্ত কি, উপবৃত্তের সাধারণ সমীকরণ, উপবৃত্তের আদর্শ সমীকরণ এবং যে সূত্রগুলো আছে এবং চিত্রের ব্যাখ্যা, সূত্রের প্রমাণ ইত্যাদি বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব। চিত্রটা হচ্ছে ডিমের মতো। এটা পুরোপুরি গোল হয় না, গোল হলে বৃত্ত হয়ে যাবে, ওই জন্য এটা হয়ে যায় ডিমের মতো। উপবৃত্তটা আঁকতেছি। চিত্রটা হচ্ছে এইরকম হয়। দুটো অক্ষ তো থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এটাকে বলতেছি এক্স, এক্স ড্যাশ অক্ষ, আর এটাকে বলতেছি ওয়াই, ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে এইটাকে বলছি বৃহত্তম অক্ষ, আর এটাকে বলতেছি আমি ক্ষুদ্রতম অক্ষ। এগুলোর নামগুলো আমাদের সূত্র হিসেবে কাজে লাগবে। আমি আগে চিত্রটা আঁকি। এটা ডিমের মতো হবে। আসলে এটা কম্পাস দিয়েও আঁকা যায় না, হাত দিয়ে একটু কেমন জানি হয়ে গেল। যাই হোক, সুন্দর করে আঁকার চেষ্টা করবো তোমরা। আচ্ছা, তাহলে এটা নিয়ামক রেখা বা দ্বিখাক্ষ রেখা থাকে হচ্ছে দুইটা, অর্থাৎ উপকেন্দ্র, শীর্ষবিন্দু সব কিছু এটা দুইটা দুইটা করে থাকে। তাহলে উপবৃত্তের সংজ্ঞাটা যদি আমি দিতে যাই, তাহলে একটা স্থির বিন্দু মানে উপকেন্দ্র এস, এখানে আর একটা স্থির বিন্দু থাকবে এস ড্যাশ। তাহলে আমি একটা শীর্ষবিন্দু, এটাকে এ যদি দেই, তাহলে এই শীর্ষবিন্দুটাকে বলবো আমি এ ড্যাশ। এটাকে যদি নিয়ামক রেখার পাদবিন্দু, আর এইটা নিয়ামক রেখার পাদবিন্দু, এটাকে বলবো জেড ড্যাশ। তাহলে এইটাকে যদি আমি বি বলি, তাহলে এটাকে বলবো বি ড্যাশ। আর এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রকে আমি সি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এইটার সংজ্ঞাটা যদি আমি দিই, সংজ্ঞাটা হচ্ছে এইরকম: কোনো সমতলে একটি স্থির বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে যেসব বিন্দু দূরত্বের অনুপাত এক হতে ক্ষুদ্রতর একটি ধনাত্মক ধ্রুবক, সেই সব বিন্দু দ্বারা সৃষ্ট সঞ্চরণ পথকে আমরা উপবৃত্ত বলবো। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে একটা স্থির বিন্দু আর একটা নির্দিষ্ট রেখা, এই যে এইটা দ্বারা। ঠিক আছে, তাহলে এই দুটো দ্বারা সৃষ্ট সঞ্চরণ পথকেই আমরা উপবৃত্ত বলবো। উপবৃত্তের মানটা সবসময় কি হয়? 0 চেয়ে বড়, 1 চেয়ে ছোট। ঠিক আছে, এইটা হচ্ছে উপবৃত্ত। আর এইটা কি হচ্ছে উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রে বা অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা আমাদের লাগে। তাহলে চলো এখান থেকে কি কি সূত্রগুলো লাগে সেগুলো শিখব। ঠিক আছে, এখন তাহলে আমরা সূত্রগুলো দেখব। তাহলে সবার আগে দেখব উপবৃত্তের আদর্শ আকারটা কি। তাহলে উপবৃত্তের আদর্শ সমীকরণ, উপবৃত্তের আদর্শ সমীকরণ এটাকে বলবো আমরা এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে, আর উপবৃত্তের সাধারণ সমীকরণ আমরা কণিকের ক্ষেত্রে পড়ছিলাম কি, এসপি সমান সমান ইপিএম। ঠিক আছে, তাহলে ইটা আমরা পরাবৃত্তের ক্ষেত্রে ব্যবহার করি নাই, কারণ পরাবৃত্তে ই এর মান ছিল 1। যেহেতু এখানে ই এর মানটা কত হবে আমরা জানি না, 0 চেয়ে বড়, 1 চেয়ে ছোট, কত মান জানি না, ওই জন্য আমরা এখানে ইটাকে ব্যবহার করব। তাহলে এসপিটা কি? এসপিটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে আমরা যদি সাধারণ আকার সমীকরণটা লিখি, তাহলে এটা হচ্ছে সাধারণ আকার। সাধারণ আকারটা কি? এসপি। তাহলে পি তো আমরা চলমান বিন্দু জানি, পি
পিটা হচ্ছে এখানে মনে করো একটা চলমান বিন্দু এক্স কমা ওয়াই, আর এখানে হচ্ছে এস, উপকেন্দ্রটা মনে করো দেওয়া নেই, আলফা কমা বিটা ধরে নিলাম। তাহলে আমাদের দূরত্বটা হবে, দূরত্বের সূত্রটা হচ্ছে √/(s1 - s2) তারপর হোল স্কোয়ার প্লাস y1 - y2 তারপর হোল স্কোয়ার, আর ই এখানে থাকবে, ঠিক আছে। আর পিএমটা কি, লম্ব দূরত্ব, যে রেখা দেওয়া থাকবে তারই লম্ব দূরত্ব। মনে করো লম্বটা দেওয়া আছে, লম্ব রেখার সমীকরণটা আছে ax by প্লাস সি, এটা একটা রেখা দেওয়া আছে, তার লম্ব দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার। তাহলে এইটাকে বলবো আমরা সাধারণ আকার, ঠিক আছে, উপবৃত্তের সাধারণ আকার। তাহলে এই চিত্র থেকে যে সূত্রগুলো আমাদের লাগবে, খুবই দরকার যে সূত্রগুলো, সেইগুলো দেখো। সবার আগে আমরা দেখতেছি পরাবৃত্তের কেন্দ্র পাইনি, ঠিক আছে। তাহলে এখান থেকে মনে রাখো উপবৃত্ত এবং অধিবৃত্তের কেন্দ্র থাকবে। তাহলে 1 নাম্বার সূত্রটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক বা কেন্দ্রকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এটার স্থানাঙ্ক হচ্ছে 0,0, ঠিক আছে। তারপর উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্র এস ড্যাশ, তাহলে দুইটা আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে 2 নম্বর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এটা আমরা লিখতে পারি এস ড্যাশ, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0, যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে না, ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই দুইটা দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে একবার প্লাস একবার মাইনাস ধরে সূত্র যদি আমরা বসাই, তাহলে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে এটা পড়বো আমরা টুয়াইস এ ই, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পড়বো, আপাতত উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বাইর করো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, স্থানাঙ্কটা কি দেওয়া আছে এইটা, তাহলে সমীকরণটা হবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এইটা। এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা পরাবৃত্ত দেখো নাই অবশ্যই দেখে আসো। পরাবৃত্ত আর ওইটার সাথে সূত্রের কিছুটা মিল আছে, আমি বলতেছি না হুবহু মিল আছে, কারণ ওখানে ই আমরা ব্যবহার করি নেই, এখানে ই ব্যবহার করতে হচ্ছে। তবে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক পড়ছিলাম a,0, আর এখানে যেহেতু ইটা ব্যবহার করা হয় এবং দুই দিক ব্যবহার করে ওই জন্য প্লাস মাইনাস, আর ই যেহেতু ব্যবহার করা হয় তাহলে আমরা a,0 ব্যবহার করতেছি, ঠিক আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি, 5 নাম্বার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এটাকে বলবো 2b²/a, তাহলে এইটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্র নিয়ে যতগুলো কথা ছিল আমরা বুঝলাম বা জানলাম। দেখো সবার আগে প্রথমে আমি কি বললাম, কেন্দ্র 0,0, উপকেন্দ্র প্লাস মাইনাস a,0, উপকেন্দ্র দুটোর দূরত্ব টুয়াইস এ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, ঠিক আছে। তাহলে উপকেন্দ্র নিয়ে আমাদের কাজ শেষ। এখন দেখো নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা যেটা দেওয়া আছে, এই যে দুইটা আছে নিয়ামক রেখা দ্বয় বলবো আমরা। তাহলে নিয়ামক রেখার কি বাইর করব আমরা, আগে নিয়ামক রেখার পাদবিন্দু বাইর করব, ঠিক আছে। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু কি, 6 নাম্বার, নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা, রেখাদ্বয়ের পাদবিন্দু, নিয়ামক রেখাদ্বয়ের পাদবিন্দু প্লাস মাইনাস a/e, 0। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কি এখন বলো তো,
তাহলে নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা, এই সমীকরণটা 7 নাম্বার নিয়ামক রেখাদ্বয়ের সমীকরণ। তাহলে এইটা হচ্ছে প্লাস মাইনাস এ ভাগ ই, তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখাদ্বয়ের। তাহলে এখন আবার বাইর করব হচ্ছে নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব। তাহলে এইটারও আমরা কি পাবো, নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব, এইটাকে বলবো আমরা টুয়াইস এ ভাগ ই। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব। এই রেখা দুইটার দূরত্ব, এটার পাদবিন্দু আর নিয়ামক রেখার সমীকরণ আমরা বাইর করলাম। এখন দেখো এ থেকে এ ড্যাশ পর্যন্ত এটাকে বলা হয় বৃহত্তম অক্ষ। বৃহত্তম অক্ষটাকে বলবো কি 2a। তাহলে দেখো বৃহত্তম অক্ষ, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম অক্ষটা কত বলো তো, ক্ষুদ্রতম হচ্ছে 2b। এইটা হচ্ছে বড়, এইদিকে দেখো বৃত্তটা বড় হয়ে আছে, তাহলে এটা বড় বৃহত্তম অক্ষ, আর এইদিকে ছোট হয়ে আছে, এটাকে বলবো ক্ষুদ্রতম অক্ষ। ঠিক আছে, তাহলে বৃহত্তম অক্ষের সমীকরণ এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই সমান সমান 0। ঠিক আছে, তাহলে বৃহত্তম অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল 0। বৃহত্তম অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। ক্ষুদ্রতম অক্ষের সমীকরণ x ইকুয়াল 0। ঠিক আছে, মোটামুটি এই সূত্র, এগুলো হচ্ছে তোমাদের সূত্র। চিত্র দেখে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, সূত্র ছাড়া অঙ্ক সম্ভব না। এই অধ্যায়ে তোমাদেরকে সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। সূত্র যদি তোমরা ভালো করে পারো, ক্ষুদ্রতম না, হ্যাঁ, তাহলে সূত্রগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবা। আর যদি সূত্র ভালো করে তোমাদের মাথায় না থাকে তাহলে অঙ্ক তোমাদের করা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, দেখো চিত্রটার উপর আমি আবার তোমাদেরকে একটু বলছি। তাহলে দেখো এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তোমরা চিত্রটা আরও যত ভালো করে সুন্দর করে আঁকতে পারবো তত ভালো লাগবে। তাহলে এইটার নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা থাকে 2টা, উপকেন্দ্র থাকে 2টা, কেন্দ্র থাকে 1টা। এটাকে বলা হয় বৃহত্তম অক্ষ, এটাকে বলা হয় ক্ষুদ্রতম অক্ষ। কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, এই দুটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস বলা হয়েছে, বইয়ে ফোকাস দেওয়া আছে। তাহলে উপকেন্দ্র স্থান প্লাস মাইনাস a,0। তাহলে এই দুটা দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব টুয়াইস এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² ভাগ a, বৃহত্তম অক্ষ 2a, ক্ষুদ্রতম অক্ষ 2b, বৃহত্তম অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, ক্ষুদ্রতম অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। এই মোটামুটি তোমাদের এগুলো মনে রাখতে হবে চিত্রটা দেখে, তাহলে এখান থেকে যত অঙ্ক আছে খুব ভালোভাবে পারা সম্ভব। ঠিক আছে, এখান থেকে যে এই আদর্শ সমীকরণটা যেটা দেওয়া আছে x² ভাগ a² প্লাস y² ভাগ b², এখন এইটা কিভাবে আসে এই প্রমাণটা আমি দেখাবো এই চিত্র থেকে কিভাবে করা যায়। তাছাড়া এখান থেকে তোমার আর একটা জিনিস বাদ গেছে, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বলতে আমরা বুঝি e² সমান সমান লেখা যায় a² মাইনাস b² ভাগ হচ্ছে a², এই উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতার পরিবর্তন হয়, এর মান বড় হলে এটা নিচে হয়, বি এর মান বড় হলে বি হয়। যদি এ এর মান বড় হয় তখন আমরা এইভাবে লিখি, আর কখনো যদি বি এর মান বড় হয় তখন লিখি b² ভাগ b² মাইনাস a² ভাগ হচ্ছে b²। ঠিক আছে, অর্থাৎ এখানে সমীকরণটা একটু দেখো, আমাদের পরাবৃত্তের সমীকরণটা কেমন ছিল, y² ইকুয়াল 4ax। তাহলে এই আকারটা যদি থাকতো তাহলে স্বাভাবিকভাবে বাম পাশে যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা বসাইতাম। আর যদি x² ইকুয়াল 4ay আসতো তাহলে আমরা ডান পাশের সূত্রগুলো বসাইতাম। ঠিক এখানে পরাবৃত্তের সমীকরণটা এইটা। ঠিক আছে, তো এইটা দেখে আমরা
এখানে আমরা ঠিক এইটার মতোই দুইটা এখানে কন্ডিশন আছে। এখানে দেখব এ এর মান বড় না বি এর মান বড়। এ এর মান যদি বড় হয় বাম পাশের সূত্রগুলো বসাবো, আর বি এর মান যদি বড় হয় তাহলে ডান পাশের সূত্রগুলো বসাবো। ঠিক আছে, তখন আমাদের উৎকেন্দ্রিকতা পরিবর্তন হবে। উৎকেন্দ্রিকতা লিখবো ই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। অনেকে এইটাকে আবার এটা রুট করে দিয়েও লেখে, যেমন আমি যদি লিখি ই সমান সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, এটাও লেখা যায় একই কথা। এখান থেকে আলাদা করে দিলেও এটাও লেখা যায়, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার সূত্রের প্রমাণটা দেখব। আরও সবগুলো প্রমাণ করা যায়, এই উৎকেন্দ্রিকতা যেটা লিখলাম সেটাও প্রমাণ করা যায়। যেহেতু এগুলো তোমাদের সৃজনশীল আসার পর থেকে পরীক্ষায় আসে না, তাছাড়া আগের পরীক্ষায় আসতো, সেহেতু আর আমরা ওগুলো করব না। আমরা সরাসরি এখন এই উপবৃত্তের আদর্শ সমীকরণ যেটা আছে এটা প্রমাণে চলে যাব। আচ্ছা, এখানে দেখো উপবৃত্তের চিত্রটা দেওয়া আছে। এই চিত্র থেকে আমরা উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1 এটা আমরা প্রমাণ করব, অর্থাৎ আদর্শ আকারটা প্রমাণ করব। এখানে চিত্রটা আঁকা আছে দেখো। আমরা উপবৃত্তের নিয়ামক রেখা বলছিলাম দুইটা। আমরা অঙ্ক করার সময় যে কোনো একটা দিক নিয়ে আমরা অঙ্কটা করব, প্রমাণটাও তাই করতেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি আগে থেকে যেগুলো একটু ভাষা লিখতে হবে সেগুলো লিখে রাখছি। ধরি উপবৃত্তের কেন্দ্র, উপবৃত্তের উপকেন্দ্র কি দেওয়া আছে? উপকেন্দ্র বলতে এইটাকে বলছি আমরা এস দেওয়া আছে। নিয়ামক রেখা বা দ্বিখাক্ষ রেখা এই যে এইটা দেওয়া আছে। ঠিক আছে, এবং উৎকেন্দ্রিকতা যার মানটা হচ্ছে 0 হচ্ছে বড় 1 হচ্ছে ছোট, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। নিয়ামক রেখার উপর মানে এই রেখার উপর জেড এস একটা লম্ব আঁকা হলো, জেড এস লম্ব টানি। এখন জেড এসকে ই অনুপাত 1 অনুপাতে এ ও এ ড্যাশ, তাহলে এ আর একটা হচ্ছে এ ড্যাশ, তার মানে হচ্ছে শীর্ষবিন্দু এ আর একটা হচ্ছে এ ড্যাশ। অন্তবিভক্ত যথাক্রমে অন্তবিভক্ত করছে আর একটা বই বিভক্ত করছে। তাহলে অন্তবিভক্ত যখন করছে তখন এস এ ভাগ এ জেড, এস এ ভাগ এ জেড ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। এর মানটা কত সেটা মনে করো একটা ধ্রুব সংখ্যা। এখান থেকে আমি একটা ইকুয়েশন তৈরি করে নিলাম। আর একটা হচ্ছে এস এ ড্যাশ জেড ইকুয়াল টু, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, চলো এখন আমরা ক্যালকুলেশনের ভিতর ঢুকে যাই। তাহলে দেখো তো এ ড্যাশ, এটাকে আমি কি বলতেছি? বৃহত্তম অক্ষ, তাই না? তাহলে বৃহত্তম অক্ষ এ ড্যাশ সমান সমান কি লিখতে পারি? 2a, এটা লিখতে পারি না? কিছুক্ষণ আগে আমরা পড়েই আসলাম। তাহলে এটা যদি কেন্দ্র হয় মানে এ ও এ ড্যাশের, এটা যদি মাঝখান হয় মানে মধ্যবিন্দু হয়, তাহলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কি না? তাহলে এ সি, তাহলে এ ড্যাশ সি সমান সমান এ লিখতে পারি, মানে এইটা সমান সমানও আমি এ লিখতে পারি, এটা সমান সমান এ লিখতে পারি, পারি কি না? তাই যদি হয় তাহলে 1 নম্বর সমীকরণ থেকে নাও তো। 1 নং থেকে নিচ্ছি। 1 নঙ্গে কি দেওয়া আছে? এস এ, তাহলে ই এ জেড এস এ। এস এ দেখো তো আমরা সবসময় কেন্দ্রের সঙ্গে তুলনা করব। এস এ এইটা বাইর করো, তাহলে এসি, তাহলে এসি থেকে আমাকে কি বাদ দিতে হবে? এসি বিয়োগ হচ্ছে সিএস, তাই কি না বলো দেখি? যদি এটা গোটাটায় আমি একটা কল্পনা করি, দেখো এখানে আমি এসি সমান সমান লিখতে পারি এস প্লাস সিএস। তাহলে আমাকে এএস বাইর করতে হবে, এএস বা এস এ যাই হোক। তাহলে এএস যদি বাইর করি তাহলে এটাকে যদি এই পাশে বার এসি মাইনাস সিএস, এসি মাইনাস সিএস, তাহলে আমি এইবার ইটাকে রাখি দাও, এ জেড আমি বাইর করি। এ জেড কেন্দ্রের সাথে তুলনা করো, এ জেড, তাহলে এই অংশটা, তাহলে এ জেড যদি আমি বাইর করি তাহলে সি জেড মাইনাস হচ্ছে এসি। ঠিক আছে, এই যে এখান থেকে আবার দেখো এখান থেকে আমরা কি বাইর করব? এ জেড বাইর করব না? তাহলে এ জেড যদি বাইর করি এখানে দেখো, তাহলে কেন্দ্রের সাথে যদি তুলনা করো সি জেড সমান সমান আমরা লিখতে পারি জেড এ প্লাস এসি। তাহলে আমাকে জেড এ বাইর করতে হবে, তাহলে এসিটাকে এই পাশে বার করতে হবে সি জেড মাইনাস এসি।
তাই আমি লিখছি CZ মাইনাস AC। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই দেব। তাহলে AC সমান সমান দেখো তো কি লেখা যায় না, আর CS এটা থাক, E, তারপর CZ যা আছে তাই রাখো, AC সমান সমান এখানে আমি লিখতে পারি। তাহলে এটা দেওয়া হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। আগে 1 2 দিছি, এইবার দিলাম 3 নাম্বার সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ হতে যেহেতু এটা হচ্ছে অন্তবিভক্ত ছিল, এটা মাইনাস চলে আসছে। এখানে মনে রাখবা বই বিভক্ত করলে সেটা অবশ্যই প্লাস চলে আসবে। তাহলে এখানে লিখব 2 নং হতে, তাহলে এইটারে অনুরূপ শুধু প্লাস লিখে দিলে হয়ে যাবে। তাহলে CZ প্লাস A, এইটা দাও 4 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি কত কত পাইলাম দেখো, 3 নাম্বার ইকুয়েশন পাইলাম আর 4 নাম্বার ইকুয়েশন পাইলাম। তাহলে এই ইকুয়েশন দুইটা যোগ করো তো, তাহলে 3 আর 4 যোগ করো। তাহলে 3 আর 4 যদি আমি যোগ করি, 3 যোগ 4, তাহলে 3 নাম্বার যদি 4 নাম্বার যোগ করে দেখো, এইটা মাইনাস প্লাস কাটা যাবে না, থাকবে এখানে 2A। তাহলে এখানে লিখতেছি আমি 2A ইকুয়াল, তাহলে এখানে দেখো কি কি কাটা যাবে, A কাটা যাবে, তাই না? তাহলে A যদি কাটা যায়, তাহলে এখানে CZ আমরা একটা মান পাবো। তাহলে এখানে পাচ্ছি আমরা 2E CZ। তাহলে দুই পাশে থেকে 2 2 কাটা, আর CZ সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, CZ। তাহলে ইটা যদি এই পাশে পার করে দাও, এই ভাগ আমরা ই লিখতে পারি। তাহলে CZ এর একটা আমরা মান পাইলাম। ঠিক আছে, এখন আর একটা কাজ করো, 4 নং বিয়োগ 3 নং করো, এখান থেকে আমরা আর একটা মান পাবো। তাহলে এইবার করব হচ্ছে 4 নং বিয়োগ 3 নং। এইটা বিয়োগ করো, তাহলে এখান থেকে এইটার সাথে এইটা বিয়োগ, তাহলে A প্লাস, এখানে আমি লিখতেছি হচ্ছে A প্লাস CS বিয়োগ A মাইনাস মাইনাস প্লাস CS ইকুয়াল, তাহলে ইটা যদি আমি একবারে কমন নেই, তাহলে CZ প্লাস A মাইনাস CZ প্লাস A। ঠিক আছে, দুইটা ইকুয়েশন আমি লিখে দিলাম। তাহলে দেখো তো A কাটা যায়, তাহলে এটা লিখতে পারি 2CS। তাহলে এটা কাটা যায়, এখানে হয় E ইন্টু একটাই হচ্ছে দুইটাই, তাহলে এখানে 2 2 কাটা। তাহলে আমি দেখো CS সমান সমান কি লিখতে পারি, এই। ঠিক আছে, এই আমরা লিখতে পারি। তাহলে এখন আমাদেরকে যাইতে হবে কণিকের সংজ্ঞা থেকে। কণিকের সংজ্ঞা থেকে আমরা কি পাই বলতো, SP সমান সমান PM আমরা পাই না, কণিকের আমাদের সূত্র একটা ছিল। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি, বা আমরা জানি সংজ্ঞা অনুসারে SP সমান হচ্ছে EPM। তাহলে আমরা উভয় পাশে যদি এটার বর্গ করি, এবং এই যে PM সমান সমান দেখো তো কি লেখা যায়, PM সমান সমান Z10 লেখা যায় না? হ্যাঁ, তাহলে PM সমান সমান আমি Z10 লিখে দিচ্ছি। তাহলে SP সমান সমান EZ10, উভয় পাশে বর্গ করো, SP তারপর স্কোয়ার, Z এর উপর স্কোয়ার, Z10 এইটার উপর স্কোয়ার। আচ্ছা, SP এটা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো তো, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লেখা যায় না? হ্যাঁ, তাহলে এইটা লেখো। তাহলে লম্ব স্কোয়ার, আচ্ছা লম্ব হচ্ছে PN, ঠিক আছে, লম্ব PN আর ভূমি হচ্ছে SN, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ই স্কোয়ার। Z10 সমান সমান কি লেখা যায় দেখো তো, ZN। তাহলে ZN, তাহলে আমরা কেন্দ্রের সাথে তুলনা করি, ZC এখানে থাকে ZC প্লাস CN।
তার উপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে পিএনটা রাখি দাও তো। পিএন, এই যে দেখো পিএন ওয়াই অক্ষ বরাবর না, ওয়াই মানটা বসায় দাও, তাহলে এটা হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার। এস এন, এস এন দেখো তো কি লেখা যায়, এস এন, তাহলে কেন্দ্রের সাথে যদি তুলনা করি এস সি, এস সি বা সিএস প্লাস হচ্ছে সিএন, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে ইর উপর স্কোয়ার। জেড সি, জেড সির আমরা মান বাইর করছি, দেখো তো জেড সি বা সি জেড সমান সমান এ ভাগ ই না, তাহলে এ ভাগ ই প্লাস সিএন। আচ্ছা, সিএন সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, সিএন, এই যে এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব এক্স, এখান থেকে এটার দূরত্ব ওয়াই হয়ে তো এক্স ওয়াই হয়েছে না, তাহলে এখান থেকে দূরত্ব আমরা এটা এক্স লিখতে পারি, তারপর স্কোয়ার তো আসি। ঠিক আছে, এখন এখানে আমরা মানগুলো বসাই দিব, তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস সিএস, সিএস এই, তাহলে এটা হচ্ছে তোমার এ ই প্লাস সিএন, এইটা হচ্ছে তোমার এক্স, সিএন তাই না, এইটা সমান সমান হচ্ছে এক্স, তারপর হচ্ছে স্কোয়ার, লসাগু করে নাও, ই এক্স ভাগ ইর উপর স্কোয়ার, এটা হোল স্কোয়ার, স্কোয়ারটা আমি দিলাম না, পরে দিব। তাহলে এখানে বর্গের সূত্র বসায় নাও, তাহলে এ স্কোয়ার ই এর উপর স্কোয়ার প্লাস 2a এক্স ই প্লাস এক্সের উপর স্কোয়ার ইকুয়াল ইর উপর স্কোয়ার, তাহলে এখানে দেখতেছে এ যদি আলাদা করে দেই ই এক্স, তারপর হচ্ছে হোল স্কোয়ার ইর উপর স্কোয়ার, তাহলে এইটা কাটা যায়। ঠিক আছে, এদিকে যা আছে তাই থাক, ওয়াইয়ের উপর স্কোয়ার, এ স্কোয়ার ইর উপর স্কোয়ার টোয়াইস এ এক্স ই এক্সের উপর স্কোয়ার, আর এটার সূত্র বসা দাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2a এক্স ই প্লাস ইর উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার। ঠিক আছে, দেখো এইটা কাটা যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ঠিক রাখো তো, তাহলে আমি এক্স স্কোয়ারটা আগে লিখলাম, এটা আগে লিখতেছি, তারপরে এটা পরে লেখো ওয়াই স্কোয়ার, আর বাকিগুলো সবগুলো ওই পাশে পার করে দাও, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এইটা দাও এ স্কোয়ার ইর উপর স্কোয়ার, এক্সগুলো একদিকে করো, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা উঠে গেল, তাহলে এই দুটি থেকে কমন নাও তো, এ স্কোয়ার কমন নাও, তাহলে 1 মাইনাস ইর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা গোটাটা দিয়ে যদি আমি দুই পাশে ভাগ করে দিই, তখন আমি কি লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ব্র্যাকেট ভাগ হচ্ছে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল 1, যেহেতু দুই পাশে ভাগ করে দিছি, কাটাকাটি করলে কত থাকে 1, তাহলে এইটা কাটো, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, আর এটা আছে ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, উৎকেন্দ্রিকতাটা আমরা কি জানি বলো তো, ই স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার, তাহলে এইটা এই পাশে গুণ করে দাও তো, এ স্কোয়ার ইর উপর এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বিটা এই পাশে নিয়ে আসে তো, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার, তাহলে এখান থেকে এ কমন নাও তো, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, এটা সমান সমান আমি কি লিখতে পারি, বি স্কোয়ার লিখতে পারি না, তাহলে এটা সমান সমান আমি বি স্কোয়ার লিখতে পারি, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1।
তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আরও উৎকেন্দ্রিকতা প্রমাণ করা যায়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য প্রমাণ করা যায়, বৃহত্তম অঙ্ক ক্ষুদ্রতম অঙ্ক সবে প্রমাণ করা যায়। সেগুলো আমি আর করতেছি না, যেহেতু ওগুলো অঙ্কে শুধু সূত্রগুলোরও ব্যবহার করা হয়, সেহেতু আর আমি সেগুলো করাচ্ছি না। এর পরের দিন থেকে পরের ভিডিও থেকে আমি অঙ্কগুলো শুরু করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।